ফিরে এলাম বিরতির পর। ঠিক যে কথা বলেছিলাম, বিরতিতে যাওয়ার আগে আমরা নজর রাখবো শিলিগুড়ির দিকে। আপনারা জানেন যে মহানন্দার জলে অক্সিজেনের অভাব, আর সে কারণে 2 তারিখ পর্যন্ত এই জল খেতে বারণ করা হয়েছে, অর্থাৎ শিলিগুড়ি পুরসভার জল খেতে বারণ করা হয়েছে। তারপরেও আজকের ছবিটা মেয়রের গাড়ি আটকে একেবারে বিক্ষোভের ছবি পুরসভায়। বামেদের এই বিক্ষোভ, আর সেই বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে রীতিমতো। সেই সময়কার ছবিটা আগে আপনাদের একটু দেখাই, দেখুন। সেই ছবিটা আপনারা দেখছেন। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, প্রশ্নটা ঠিক এই জায়গায়, মেয়র আগে বলেছিলেন, কিন্তু যে জলকষ্টে মানুষগুলোকে ভুগতে হচ্ছে, 2 তারিখ পর্যন্ত মানুষকে জল কিনে খেতে হচ্ছে, অনেকের তো সেই সামর্থ্যটাও নেই। খুব স্বাভাবিকভাবেই তো একটা সমস্যা তৈরি হচ্ছে। একেবারেই তাই। দেখো, আজকের থেকে টানা 5 দিন এই সমস্যা থাকবে, এবং প্রথম দিন হয়তো অনেকটাই সমস্যা আমরা তুলে ধরতে পেরেছি, এবং কাল থেকে কিন্তু সমস্যা আরও জটিল হবে। কারণ যে সোর্স থেকে এই বিভিন্ন দোকানে জল আসছে, সেখানেও কিন্তু কুয়োর অবস্থা শুকিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। যদি না বৃষ্টি হয়, তাহলে কিন্তু যদি সেই কুয়োগুলো ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু যেখান থেকে সোর্স, যে বাইরের থেকে যেখান থেকে জল কিনছিলেন স্থানীয় বাসিন্দারা, সেই সোর্সও যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই হাহাকার তৈরি হবে। আর যে কথা বলছে যে অনেকেরই সামর্থ্য নেই, একেবারে তাই। শহরের মাঝখানে যারা থাকেন তাদের হয়তো সামর্থ্য রয়েছে, বা বাড়িতে কুয়ো রয়েছে, বা তারা সেই জল সমস্যা থেকে অনেকটা মুক্তি পাচ্ছে। কিন্তু যারা অ্যাডেড এলাকায় রয়েছে, অর্থাৎ সংযোজিত ওয়ার্ডে রয়েছে পুরসভার 14টি ওয়ার্ডের বাসিন্দা, তাদের মধ্যে কিন্তু দুর্ভোগটা আরও চরম হবে, এমনটাই কিন্তু মনে করছেন সেই সব সংযোজিত ওয়ার্ডের বাসিন্দারা। যদিও মেয়রের দাবি, সেই সমস্যার কথা নিশ্চয়ই তুলে ধরবো। বেশ, আর খুব স্বাভাবিক, এই গরমে যদি জলের কষ্ট হয়, শীত গ্রীষ্ম বর্ষা যখনই কষ্ট, পানীয় জলের সংকট একটা বড় সংকট। মানুষজন কি বলছেন একটু শোনাই। এটা যদি ভোটটা 1 তারিখ হতো, তাহলে আজকে সব জায়গায় জলটা পৌঁছে যেত। আজকে ভোটটা হয়ে গেছে, ভোটের বেলায় তো দরকার, ভোটটাই সব আছে। আজকে আমরা না জল কিনে খেতে পারছি, যাদের জল কিনে খাওয়ার ক্ষমতা নেই তারা কি করবে? কেন আমরা তিস্তা ব্যারাজের উপরে ভরসা করব? আমরা তো কর্পোরেশনকে কর সমস্ত কিছু, পরিষেবাটা আমরা পাবো না কেন? জলের যে কি হাহাকার গোটা শিলিগুড়িতে, সকাল থেকে বিভিন্ন জলের দোকানে খুঁজে কোনো জল পাচ্ছি না। দাম 80 টাকা নিল, 20 লিটারের দাম নিল 80 টাকা। মানুষের সমস্যার কথা তো শুনলেন, কিন্তু এই সমস্যাকে ঘিরে রাজনৈতিক তরজাও তো শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব, এবং সেটা করার জন্য রাস্তায় আছি। কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম, পিএইচির একটা কাজের জন্য 2 দিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে, এবং জলের কালোবাজারি শুরু হয়েছে। আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব একটা নোটিফিকেশন করলেন। কি নোটিফিকেশন? যে শহরের 47টি ওয়ার্ডের একটি মাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের, আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে, এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। মেয়র সাহেব হয় অদক্ষ, নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আমি মেয়র সাহেবকে বলবো যে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে, সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে।
শিলিগুড়ির ছবি তো আপনারা দেখলেন, সেটা একরকম জলের কষ্ট। পুরুলিয়া, সেখানে আবার জোড়া সংকট, একদিকে তীব্র গরম আর অন্যদিকে জলের কষ্টও রয়েছে। এখানেও কিন্তু মানুষকে জল কিনে খেতে হচ্ছে। কিন্তু কি কারণ, কেন এই জল কষ্ট, একটু জানার চেষ্টা করব। ইন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্র, একদিকে তো এই গরমে তো মানুষ নাজেহাল হচ্ছে, অন্যদিকে জলের কষ্টটাও, পানীয় জল কিনে খেতে হচ্ছে মানুষকে, কেন? দেখো সোনিয়া, একদিকে তীব্র গরম, অন্যদিকে পাল্লা দিয়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে পুরুলিয়া শহরে। এবং এই পানীয় জলের সংকটের যেটা মূল কারণ, আমরা পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলে যা জানতে পেরেছি, একেবারেই নদীগর্ভে, কাঁসাই নদীগর্ভে প্রায় জলশূন্য, জলস্তর নেমে গেছে। এবং এটা প্রতি বছরই প্রায় একই রকমই হয়ে থাকে, এবং এবছর সেটা তীব্র আঘাত ধারণ করেছে। যে জল উঠছে কাঁসাই নদী থেকে, সেই জল পর্যাপ্ত নয়, এবং সেই জল একেবারে দেয়া গেলেও সেই জলে কার্যত সমস্যার সমাধান হচ্ছে না। এবং গরমকালে, গ্রীষ্মকালে একটু জলের বেশি চাহিদা থাকে, চাহিদা তো মিটছেই না, উল্টে যে জল দেওয়া হচ্ছে সেই জলের পরিমাণ খুবই কম। আর এই কারণেই পুরুলিয়া শহরে দেখা যাচ্ছে জলের ফেরিওয়ালাদের বাজার বেশ ভালো, তারা একেবারে বাড়ি বাড়ি একটু শোনাবো। আমরা জল দিই, দোকানে জল দিই, বাড়িতে জল দিই। বাড়ি টিন হিসাব হয় আমাদের। বাড়িতে জল ইচ্ছে বেশি, তো দোকানও চলে, বাড়িতেও চলে। যাদের বোরিং টোরিং শুকিয়ে গেছে, বাড়িতে জল নাই, সেই নাম্বার চান করিবার আমরা দিই জল সাপ্লাই। যেসে জলের চাহিদা বেশি, জল পাওয়া যাচ্ছে না, একটু টান পড়ে যাচ্ছি, তখন না পারলে কোথার থেকে দেবো। নদী এখন তো শুকিয়ে গেছে, নদী জল পৌরসভার থেকেই দিচ্ছে। চাপটা বেশি, গরমকালটা একটু বেতনটা হয় আর কি। আর এবার নজর রাখবো আক্রান্ত প্রার্থী আর তার বিরুদ্ধেই উঠছে শ্লীলতাহানির অভিযোগ। কেন অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা ঘটেছে, অবশ্যই জানার চেষ্টা করব। বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, কেন, ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, কি এমন ঘটলো, আক্রান্ত বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠলো? দেখো, যেটা সোনিয়া প্রথমেই বলবো, গত 25 তারিখ যখন নির্বাচন ছিল, লোকসভা নির্বাচন, সেই সময় গড়বেতাতে যে 200 নম্বর বুথ, সেই 200 নম্বর বুথে যখন ভোট হচ্ছিল, সেই ভোটের জায়গায় বিজেপির প্রার্থী সেখানে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে তিনি ভোট যে দেওয়া হচ্ছে, সেখানে কিভাবে ভোট প্রক্রিয়া চলছে তা নিয়ে তিনি প্রথমেই গিয়ে সেখানে মানুষের সাথে কথা বলতে শুরু করেন। এবং সেখানেই এক মহিলা, এই মানিক পাঠক যে রয়েছে, মানিক পাঠান, তার যে দিদি, তার দিদির সাথে অশ্লীল ভাষায় কথা বলা হয়, এবং তাকে, যে তার সঙ্গে দেহরক্ষী ছিল, সেই দেহরক্ষী ধাক্কা মেরে দেয়, এবং সেখানেই সে পড়ে যায়, এবং তার মাথায় আঘাতও লাগে, লাঠির উঁচিয়ে তাকে মারাও হয়েছে। সেই মহিলার মাথা ফাটে, এবং সেই মহিলাকে যে ধাক্কা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেই মহিলার প্রাণে মেরে দেওয়ার একটা কথা বলা হচ্ছে। সেই মহিলা যে অভিযোগ করেছেন, তাতে যে অভিযোগ ধারাগুলো রয়েছে, সেখানে তাকে প্রাণে মারার চেষ্টা এবং শ্লীলতাহানি সহ আরও এক মামলা দেওয়া হয়েছে। এবং সেই মামলাতে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, কারণ মূলত সেখানে অভিযোগ রয়েছে, যেটা তৃণমূল অভিযোগ করছে, বিভিন্ন জায়গায় যেদিনকে ভোট ছিল আপনারা কিভাবে দেখেছেন যে কিভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে। শুধু আমি নয়, আমার সাথে সিএসএফ জন এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা। তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন। তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্টটা আমরা পাইনি, উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছারি করা হয়েছে। অথচ যারা আমাদের তাড়া করলো, যারা আমাদেরকে ঢিল ছুড়লো, তাদেরকে না ধরে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো। এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে। তো এইভাবে চলবে না, সেটা 4 জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। সারা বছর মাঠে কাজ করেননি, এখন দেখছেন 2 লক্ষের উপরে ভোটে হেরে যাবে। তাই যেভাবে হোক একটা নাটুকে অভিযোগ তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, বা একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন উনি। এসব করে ভুলবে না, বিজেপির ক্যান্ডিডেট শোচনীয়ভাবে পরাস্ত হবে। আর এবার নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে, কারণ সেখানে ভোটের আগে আবারও উত্তেজনার পরিস্থিতি। ঠিক কি ঘটেছে ভাঙড়ে, তৃণমূল কর্মী, তার বাড়িতে হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ। সেই ছবি আপনারা দেখছেন, বাড়িতে হামলা করা হয়েছে। কিন্তু কেন, কি কারণে এই হামলা, ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়, কি কারণ এই হামলার, যে অভিযোগ উঠে আসছে তৃণমূল কর্মীর?
একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি আজকে কিন্তু নওশাদ সিদ্দিকীর একটি প্রোগ্রাম ভোটের নির্বাচনের যে প্রচার, সেই প্রচার ছিল ভাঙড়ে। শেষ দফার এই যে ভোট আর শেষ দিনের প্রচারে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ছিলেন, আর সেই প্রচারকে কেন্দ্র করে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু ওই যে কোচপুকুর এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে সেই এলাকায় মিছিল করছিল। সেই সময় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ, তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গেলে আইএসএফ কর্মী সমর্থকেরা পালিয়ে যায়। এই ঘটনায় একজন মহিলা আহত হয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এই ঘটনায় কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি যে গোটা ঘটনা তৃণমূল যে দাবি করছে, গোটা ঘটনাটি মিথ্যে দাবি করছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে বলে তার বাড়ি থেকেও তো বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। একেবারে এই যে কোচপুকুর এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে তার কিন্তু পাশেরই গ্রাম বলা চলে চক মরিচা এলাকা, সেই এলাকাতেও কিন্তু আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা খবর পায় এই যে মরিচা এলাকা, সেই এলাকায় আইএসএফ কর্মী সমর্থকেরা বোমা বাঁধার কাজ চালাচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গেলে পুলিশকে দেখে পালিয়ে যায় কিন্তু যারা বোমা বাঁধছিল তারা। ঘটনাস্থল থেকে পুলিশ মোট 9টি তাজা বোমা উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় একজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ তদন্ত চালাচ্ছে। বেশ কল্যাণ, বেশ। অন্যদিকে বীরভূমের দুবরাজপুর, সেখানে উত্তেজনার পরিস্থিতি। কি কারণে উত্তেজনা? তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এমনটাই অভিযোগ উঠে আসছে। গুলি চলার মতো ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, ঠিক কি ঘটনা ঘটেছে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের দুবরাজপুরে যে খোয়াজ মোহাম্মদ গ্রাম, সেখানে এক তৃণমূল কর্মীর বাড়িতে হঠাৎ করেই কিন্তু আজ দুপুরে একটি বোমা বিস্ফোরণ হয় এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে মজুদ রাখা বোমা থেকেই ওই বোমা বিস্ফোরণ। এবং এরপরেই কিন্তু যে তৃণমূলের যে আরেক গোষ্ঠী আছে তারা কিন্তু সেখানে খোঁজ নিতে যায়, তখনই কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে এবং সেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটে এবং একজন তৃণমূল কর্মী যার পায়ে ছড়রা গুলিতে আহত হয়েছে। পাশাপাশি সেখানে কিন্তু বেশ কিছু মারধর হয় এবং সেখানে ওই আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় এবং তারপরে কিন্তু পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ আনা হয় এবং গোটা গ্রাম ঘিরে রেখে কিন্তু এই মুহূর্তে গ্রামে তল্লাশি চলছে। এবং যার বাড়িতে বোমা ফেটেছিল সেই ঘটনার সঙ্গে যুক্ত তার এক আত্মীয়, একজন সিভিক ভলেন্টিয়ার, তাকেও কিন্তু পুলিশ আটক করেছে। এই মুহূর্তে কিন্তু গ্রামে পরিস্থিতি এখন ঠিক হলো, গ্রামে কিন্তু উত্তেজনা রয়েছে এবং পুলিশি টহলদারিও রয়েছে। বেশ সুপ্রতিম। আমরা ঘরে ছিলাম, ডাইরেক্ট এসে গুলি করবে। কে? মাইদিন ছিল, রিয়াজ ছিল। কেন হঠাৎ করে গুলি কেন? পুরনো কিছু শত্রুতা ছিল না? পুরনো কিছু শত্রু আমরা থাকি না তো, আমরা বাইরে থাকি। বাইরে ছিলাম, বাইরে কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি। কত রাউন্ড চালিয়েছে? চালিয়েছিল 4 রাউন্ড, 1 রাউন্ড পেয়েছে। অন্যদিকে আরামবাগ, সেখানে তৃণমূল নেতার দাদাগিরি। আরো একবার জানানোর চেষ্টা করব, তৃণমূল নেতার দাদাগিরির ছবি সামনে আসছে। আরামবাগের ঘটনা, পঞ্চায়েত সদস্যের দাদাগিরিতে বন্ধ সরকারি প্রকল্পের কাজ পর্যন্ত। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, বাপন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, আরামবাগে তৃণমূল নেতা এমন দাদাগিরি দেখালো যে সরকারি প্রকল্পের কাজ বন্ধ। দেখো, একেবারে এমনটাই অভিযোগ উঠছে আরামবাগের তিরোল পঞ্চায়েতের ইয়াদপুর গ্রাম। এই ইয়াদপুর গ্রামে কিন্তু বেশ কয়েক মাস আগে কিন্তু সরকারি 2 প্রকল্প পিএইচি এবং পথশ্রী প্রকল্পের বরাদ পায়। সেই বরাদ পেয়েই ঠিকাদার কর্মীরা তারা কাজ শুরু করেন। আর সেই কাজ শুরু করতে গিয়ে প্রথম ধাপে কিন্তু 2 প্রকল্পে যারা ঠিকাদার কর্মী রয়েছে তাদের মধ্যে বচসা হয় এবং কাজে বাধা দেওয়ার একে অপরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়েই অভিযোগ ওঠে যে পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা তিনি এলাকার যারা ঠিকাদার কর্মী তাদেরকে মারধর করে এবং তাদেরকে টাকা তোলা চাই বলে অভিযোগ। সেই অভিযোগ তোলা হয় যারা পথশ্রী প্রকল্পে যারা ঠিকাদার কর্মী তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। যার জেরে কিন্তু ওই এলাকায় কিন্তু 2টি প্রকল্পের কাজই কিন্তু আপাতত বন্ধ হয়ে যায় এবং এই কাজে বন্ধ হওয়ার জেরে কিন্তু বিপাকে পড়েছে এলাকার মানুষজন। কারণ তারা স্বাভাবিক, সরকারি প্রকল্পের কাজ বন্ধ হলে মানুষ তো বিপাকে পড়বে। বেশ বাপন, যিনি আক্রান্ত এবং যার বিরুদ্ধে অভিযোগ কি বলছেন শুনবো। কাজটা চলাকালীন আমাদের পিএইচির সাথে একটু ডিস্টার্ব হচ্ছিল, ওদের অর্ডার ছিল না, ওরা রাস্তা কাটাকাটি করছিল। ইমরান বলে একটি ছেলে ওর দলবল নিয়ে এসে তোলা আদায় করতে আসে, তোলা দিতে অস্বীকার করায় আমাকে বেধাড়াক্কা ফেলে মারধর করে
এমনকি এত মারধর করেছে, আমার চোখে ব্লাড জমে আছে, আমার একটি বাইক নিয়ে চলে যায়, পরে বাইকটি ফেরত দিয়ে গেছে, 13,000 সেই টাকা পর্যন্ত মানি ব্যাগ সহ নিয়ে নেয়। ভিত্তিহীন কথাবার্তা। পিএইচির কন্ট্রাক্টরের সাথে পথশ্রী একজন জেলা পরিষদের কন্ট্রাক্টরের ঝামেলা হয়েছে, তো উনি কাজ করতে দেবেন না এরকম একটা ওনাদিকে বলেছেন, ওনারা যেটা অভিযোগ করছেন পিএইচির লোকেরা। সাথে একজন সিপিএম এর লিডার মুজাফফর হোসেন, উনি ওই এলাকায় এসে ওখানে ঝামেলা করেছে পিএইচির ছেলেদিকে, সেটা নিয়ে এটা রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে বা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, অন্য কিছু বিষয় নয়। আমরা ভাবলাম যে না, পিচ তো কাটিং করা যাবে না, এরপরে পিচ হয়ে যাওয়ার আগে আমরা রোডটা কাজটা কমপ্লিট করে নিই। কিছু লোকজন এসে আমাদেরকে হুমকি দিতে পারে, মারবো, বেঁধে রাখবো, মালপাতি তুলে নিয়ে চলে যাব। আমার তো রোজ রোজ লেবারের এরকম কাজে ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য অশান্তি হওয়ার জন্য একটু বন্ধ রেখেছি, প্রশাসনকে জানিয়েছি।